পরিসর আরো বাড়াতে যাচ্ছে, এরকমটাই ধারণা করা হয়। এর আগে আজারবাইজানের রাষ্ট্রপতি ইরানের দূতাবাস সফর করেছিলেন, তিনি ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে তারপরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে তিনি শোক বার্তা প্রকাশ করেছিলেন। গতকালকে আমরা এই খবর দেখেছি। তার ঠিক পরপরই হচ্ছে নাখচিবানে এই আক্রমণটি হলো। এখানে নাখচিবানের বিষয়টি একটু জানানো দরকার। নাখচিবান হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ডে না। আজারবাইজানের মূল ভূখণ্ড থেকে নাখচিবানের দূরত্ব হচ্ছে প্রায় কয়েকশো কিলোমিটার। আজারবাইজানের মূল ভূখণ্ড যেখানে, আপনারা ম্যাপটা যদি দেখেন, আমি দেখি আজারবাইজানের ম্যাপটা দেখানো যায় কিনা, আমি কথা পরে হয়তো ম্যাপটা দেখাবো। নাখচিবান হচ্ছে আজারবাইজান এবং নাখচিবান হচ্ছে তুরস্কের কাছে, একেবারে তুরস্কের সীমানার কাছে হচ্ছে নাখচিবান। আর আজারবাইজান এবং নাখচিবানের মাঝখানে আছে হচ্ছে আর্মেনিয়া। সুতরাং এই নাখচিবানে আক্রমণ বলতে গেলে এটা তুরস্কের সীমান্তবর্তী এলাকায় ইরানের আক্রমণ। অবশ্য নাখচিবান একদিক থেকে যেমন তুরস্কের সীমান্তবর্তী এলাকা, আরেক দিক থেকে হচ্ছে ইরানেরও একেবারেই সীমান্তবর্তী একটা এলাকা। এই নাখচিবানে আক্রমণের মাধ্যমে এই যুদ্ধ যদি আজারবাইজানে ছড়িয়ে পড়ে এবং আজারবাইজানও যদি এটার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে উদ্যত হয়, তাহলে দেখা যাবে যে ইরানের ওই দিক থেকেও আক্রমণটি আসতে পারে। যেই চতুর্মুখী আক্রমণের পরিকল্পনা আমেরিকা ইসরায়েল করছে, আপনারা জানেন যে আজারবাইজানের বন্ধু রাষ্ট্র হচ্ছে, আজারবাইজানের খুব ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। সুতরাং নাখচিবানের এই আক্রমণকে বিভিন্ন দিক থেকে দেখা সম্ভব। নাখচিবানে এজন্য আমি বলছি যে নাখচিবানে আক্রমণটি কে করেছে, ইরান করেছে নাকি আসলে অন্য কেউ করে আজারবাইজানকে এটার মধ্যে টানতে চেয়েছে, আমি জানি না। এই হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ড, এই হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ড। তারপরে এই জায়গাটা হচ্ছে আর্মেনিয়া, আর এই জায়গাটুকু হচ্ছে নাখচিবান, আজারবাইজানের নাখচিবান। আর এই হচ্ছে ইরান, এই হচ্ছে তুরস্ক, এই জায়গা পর্যন্ত তুরস্ক। তো এই যে নাখচিবানে আক্রমণ হলো আজারবাইজানের মূল ভূখণ্ডের বাইরে, এই নাখচিবানের আক্রমণ তুরস্কের কাছাকাছি, এটা কি ধরনের বার্তা দিবে দেখার বিষয়। আজকে এই লাইভে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটার মধ্যে একটা হচ্ছে ট্রাম্প কেন এই যুদ্ধ করতে গেলেন, আর সবচেয়ে বড় যে প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে সেটা হচ্ছে যে এই যুদ্ধ কতদিন দীর্ঘায়ী হবে এবং ইরান এই যুদ্ধে জিতবে কিনা বা হারবে কিনা, ইরান এই যুদ্ধে হারবে কিনা অথবা ইরান এই যুদ্ধে জিতবে কিনা, এই যুদ্ধে এখন কে এগিয়ে আছে, কে কোন পক্ষকে কতটা আঘাত করতেছে, এই আঘাতের পরিমাণ এবং পরিধির উপরে নির্ভর করে আমরা আপনাদেরকে একটা বিশ্লেষণ আজকে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দিন রাত, মানে দিন নাই রাত নাই, ঘুম নাই নিদ্রা নাই, আপনারা সবাই এই লাইভ গুলো দেখছেন এজন্য। আর এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে কোর্সগুলো চালু করছি, কোর্সগুলো করতেছি, সেই কোর্সগুলোর মধ্যে আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স এবং জার্নালিজম কোর্স আর হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এই তিনটা কোর্স আমাদের কিন্তু রমজানের পরেই শুরু হতে যাচ্ছে। সেই কোর্সগুলোতে ভর্তি চলছে, যথেষ্ট পরিমাণে আমরা সাড়া পাচ্ছি। হয়তোবা কিছু কিছু কোর্সে আমরা একটা সময় পরে আর শিক্ষার্থী নিতে পারবো না, এরকম একটা পরিস্থিতি হবে। তারপরেও আপনাদের কাছে আমাদের এই আহ্বানটি থাকলো, যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন। এখন এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব যে ট্রাম্প কেন এই যুদ্ধ শুরু করলেন, এই যুদ্ধের কে কোন দিকে যাচ্ছে, ইরান কেন এই যুদ্ধের শক্ত অবস্থান আছে, এটাও বলবো। দেখুন, যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি, ইরানের একটা বিমান ভূপাতিত করেছে ইসরায়েলের F-35। ইরানের কি বিমান? ইয়াক 130। ইয়াক 130 বিমান হচ্ছে একটা, এই বিমানটা হচ্ছে মূলত এক ধরনের ট্রেনিং বিমান এবং একই সাথে এটা লাইট ফাইটার বিমান। লাইট ফাইটার বিমান বলতে হচ্ছে ব্যাপক পরিমাণে যুদ্ধ বিমান, যেটা সেরকম না, ট্রেনিং বিমান, এবং সে অস্ত্র বহন করতে পারে এবং অস্ত্র বহনের সাথে সাথে সে আক্রমণও করতে পারে। তো এই ট্রেনিং বিমানের সাথে এই যে লাইট ফাইটার বিমান, ট্রেনিং বিমান, লাইট ফাইটার বিমান, এই বিমানটাকে ভূপাতিত করেছে ইসরায়েলের F-35। এটা নিয়ে মোটামুটি ইসরায়েল এবং আমেরিকায় ব্যাপক একটা ভাইব তৈরি হয়েছে যে F-35 এই প্রথম আকাশ থেকে আকাশে বিমান ভূপাতিত করলো। F-35 তো গত কিছুদিন হলো হচ্ছে যুদ্ধে জড়িয়েছে বা গত কিছুদিন হলো হচ্ছে মাঠে আসছে, সে সরাসরি এই ধরনের কোনো যুদ্ধে, যে সরাসরি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে এইভাবে জড়ায় নাই। কিন্তু যেই
আক্রমণটি করেছে সেটাও হচ্ছে এমন একটা দেশের যার আসলে এয়ার সুপিরিয়রিটি নাই, যার যুদ্ধ বিমান বহরই নাই। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে যে ইরানের এই যুদ্ধ বিমানটিকে ইয়াক 130 এই ট্রেনিং এবং লাইটার যুদ্ধ বিমানটিকে বা লাইট ফাইটার যুদ্ধ বিমানটিকে ইসরায়েল ধ্বংস করেছে। এটা নিয়ে অনেক গল্প আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম কোন এয়ার টু এয়ার বিমান এই ধরনের হচ্ছে আক্রমণ করে ফালানো হলো বা ডগ ফাইট হলো, এরকম অনেকগুলো কথা বলা হচ্ছে। তবে এটা ঠিক যে এই ধরনের যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে এবং এটা ভূপাতিত করার খবরও ইসরায়েল ভিডিও শেয়ার করেছে। ভূপাতিত করেছে কোথায়? তেহরানের আকাশে। বিমানটিকে তারা তেহরানের আকাশে ভূপাতিত করেছে। এখন এই বিমান ভূপাতিত করার সাথে আরো দুটো খবর আপনাদেরকে দেব। সেই দুটো খবরের মধ্যে একটা হচ্ছে যে আমেরিকার তেলের ট্যাঙ্কারে আবার নতুন করে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড। আমেরিকার তেলের ট্যাঙ্কারে নতুন করে হামলা করেছে ইরানের খোরামবাদে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা করেছে। এই মুহূর্তে ইরানের মিসাইল হামলায়, এই মুহূর্তে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের সব জায়গায় সাইরেন বাজছে, বিভিন্ন জায়গায় এই মিসাইলগুলো আক্রমণও করছে, এরকম খবর আসছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল, অর্থাৎ এই যে ইরানের কাছ থেকে মিসাইল আসছে বা ইরানের কাছ থেকে যে ড্রোন গুলো আসছে, সেই মিসাইল এবং ড্রোন গুলোকে ঠেকাতে তারা যেই ধরনের হচ্ছে পাল্টা মিসাইল ব্যবহার করে, সেই মিসাইলের তাদের যে স্টক, সেই স্টক ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোন দিকে, এটা নিয়ে আলোচনা করবো। এবং সেই স্টক ফুরিয়ে গেলে আমেরিকা এবং আমেরিকার সাথে ইসরায়েলের, বিশেষ করে আমেরিকার সারা বিশ্ব নিয়ে তার যে ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনায় কিছুটা ভাটা পড়তে পারে। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরে ইরান বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। তবে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটা বলছে যে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে না, আর 2-3টা সশস্ত্র গোষ্ঠী তারা সরাসরি বলছে। তার মধ্যে একটা হচ্ছে পিএকি, আরেকটা সশস্ত্র বাহিনী আছে, কুর্দি সশস্ত্র বাহিনী। এই দুটো বলছে যে তারা তাদের কয়েকশো সশস্ত্র যোদ্ধা প্রস্তুত করে রেখেছে ইরান সীমান্তে। তারা যে কোনো সময় ইরান সীমান্তে ঢুকে পড়বে যদি আমেরিকা তাদের জন্য হচ্ছে মাঠ তৈরি করে দেয়, তাদের জন্য যদি দরজা উন্মুক্ত করে দেয়, সেরকম একটা ব্যাপার। বাহরাইন, কাতার এবং আমিরাতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কালকে রাত্রে আমি যখন লাইভ করেছিলাম তখনও কাতার থেকে অনেকেই লিখেছেন যে আক্রমণ হচ্ছে। আজকেও কাতার থেকে অনেকে লিখছেন যে কাতারে এখনো বোমা বর্ষণ হচ্ছে, মিসাইল আক্রমণ হচ্ছে। কাতারে এই মিসাইলের খবর পাওয়া যাচ্ছে। আজারবাইজানের এই হামলার পরে, আজারবাইজানের নাকসিবানে এই হামলার পরে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা কঠিনভাবে, শক্তভাবে এই হামলাটাকে নিন্দা জানাচ্ছি। এবং আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামলাটা ইরান থেকে হয়েছে। ইরান থেকে হামলা হয়েছে আজারবাইজানের নাকচিবানে, এটা নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে যে এটা আজারবাইজানের আন্তর্জাতিক যে সমস্ত আইনে আজারবাইজানের স্বাধীনতার, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার যে শক্তিগুলো বা যে পাওয়ার আজারবাইজানকে দেওয়া হয়েছে সেটার উপরে আক্রমণ, অর্থাৎ আজারবাইজানের স্বাধীনতার উপরে, সার্বভৌমত্বের উপরে আক্রমণ। এবং আজারবাইজান বলছে যে আমরা ইরানের উপরে পাল্টা আক্রমণ করার অধিকার রাখি, ইরানের উপরে পাল্টা আক্রমণ করার অধিকার রাখি, এটা আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং ইরান এই আক্রমণের মাধ্যমে আজারবাইজানকেও এই যুদ্ধে টেনে নিয়ে আসলো। ইরানে আজারবাইজানের এই আক্রমণটি, আজারবাইজানের উপরে এই আক্রমণটি করা হয়েছে আরাস-2 নামক ড্রোনের মাধ্যমে। এখানে হচ্ছে তারা শাহেদ ড্রোন ব্যবহার করে নাই, নর্মাল যে শাহেদ ড্রোন গুলো ব্যবহার করে সেটা করে নাই, বরং তারা অন্য একটা ড্রোন ব্যবহার করছে। ওদিকে ইরানের সামরিক, ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানের অফিস থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, একটা বিবৃতি ইস্যু করা হয়েছে। তুর্কিতে গতকালকে যে আক্রমণগুলো বা তুর্কিতে যে মিসাইল নিক্ষেপ হলো বলা হচ্ছিল সেটা নিয়ে তারা বলছে যে আমরা তুর্কির দিকে কোনো মিসাইল নিক্ষেপ করি নাই। ইরানের সেনা প্রধানের অফিস থেকে বলা হয়েছে যে আমরা তুর্কির দিকে কোনো মিসাইল নিক্ষেপ করি নাই। এবং তুরস্ক হচ্ছে আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, আমাদের বন্ধুত্বপূর্ণ একটা দেশ। এই দেশের
স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে এবং তার ভৌগোলিক অখণ্ডতাকে, তার স্থলসীমাকে, তার আকাশসীমাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা তুরস্কের দিকে কোনো ধরনের মিসাইল নিক্ষেপ করি নাই, এটা তারা বলেছে। সুতরাং এই বিষয়টাকে স্পষ্ট করেছে। এখন এই যে কুর্দি গোষ্ঠীগুলোকে আমেরিকা অস্ত্র দিতে চায়, পিজেএ কে, তারপরে হচ্ছে পিএ কে, এই ধরনের গোষ্ঠীগুলোকে যে আমেরিকা অস্ত্র দিতে চায়, তুরস্ক এটার বড়ভাবে কড়াভাবে এটার বিরোধিতা করছে। তুরস্কের কথা হচ্ছে এটা মূলত পিকে কে সন্ত্রাসী গোষ্ঠীরই একটা অংশ এবং ন্যাটো আর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন পিকে কে তাদের লিস্টে সন্ত্রাসী সংগঠন হিসেবে নথিভুক্ত করা বহু বছর ধরে। সুতরাং তাকে সেই নিজের লিস্টে নিজের নথিভুক্ত করা সন্ত্রাসী সংগঠনগুলোকে কোনো ধরনের সাহায্য, কোনো ধরনের অস্ত্র দেয়া, এটা আমেরিকার জন্য ঠিক হবে না। এই বক্তব্য তুরস্ক দিয়েছে। এখন আমেরিকাকে এই কথা শুনবে না, এমনকি তুরস্কের মধ্যেই পিকেকে অস্ত্র দিয়েছে। যাই হোক, এখন এই কয়েকটা ঘটনার পরে মাঝখানে একটু কমিক বা কমেডি বলে দিয়ে রাখি। সেটা হচ্ছে কি, জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি, সে কাতারের সাথে কথা বলেছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলেছে, এখানে বাহরাইনের সাথে কথা বলেছে, আরো দু একটা দেশের সাথে মধ্যপ্রাচ্যের কথা বলে তাদেরকে বলছে যে দেখো, তোমরা যদি ড্রোন আক্রমণ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে চাও, এই ব্যাপারে যদি কোনো সাহায্য সমর্থন দরকার হয়, আমি দিতে প্রস্তুত আছি। আমার দেশের সেনাবাহিনী তোমাদেরকে এই ব্যাপারে, এই ড্রোন আক্রমণকে কিভাবে প্রতিহত করা হবে, এই ব্যাপারে আমরা তোমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। ভাই, তুমি এই রাশিয়ার থেকে আসা ড্রোন আগে ঠেকাও না, রাশিয়ার থেকে আসা মিসাইল আগে ঠেকাও না। একথা তো স্বাভাবিক বলবেই, কারণ রাশিয়া ইউক্রেনের একটা অংশ তামা করে দিছে। হ্যাঁ, ঠেকিয়েছে, এটা ঠিক আছে, ঠেকিয়েছে, কিন্তু সেটা এরকম না যে সে একেবারে পুরোপুরি ড্রোন ঠেকাতে বিশ্বে শীর্ষ পারঙ্গম একটা দেশ কোন ড্রোন রাশিয়া থেকে আক্রমণ করে নাই, দেখো আমি 100% সফল, আমি তোমাকে সাপোর্ট করতেছি। মানে এরকম একটা যুদ্ধ চলতেছে, সবাই এই যুদ্ধে মোটামুটি হচ্ছে বিভিন্ন ভাবে জড়িত আছে। এখন ইউক্রেনেরও এটার মধ্যে কোনো না কোনো ভাবে হচ্ছে ইনক্লুড হওয়া দরকার, কারণ ইউক্রেন এখন সাইড হয়ে যাচ্ছে। আমেরিকা যেভাবে এই অঞ্চলে ব্যাপক পরিমাণে তার কি বলে মনোযোগ দিচ্ছে এবং অস্ত্র যেভাবে এখানে খরচ করা হচ্ছে, তাতে ভবিষ্যতে ইউক্রেনকে ইউরোপের দেশগুলো যথেষ্ট পরিমাণে অস্ত্র দিতে পারবে না, এটা মনে হচ্ছে। এখন ইরাকের কুর্দি গোষ্ঠীগুলো আক্রমণ করবে কিনা এটা নিয়ে যেমন বিভিন্ন ধরনের বক্তব্য আছে। যেমন ইরাকে যারা এই কুর্দি গোষ্ঠীগুলোর মধ্যে যারা ক্ষমতায় আছে, ধরেন ইরাকের এই যে স্বায়ত্তশাসিত যে অঞ্চল বা আধা স্বায়ত্তশাসিত যে অঞ্চল ইরাক কুর্দিস্তান, সেখানে যেই দুটো পরিবার ক্ষমতায় আছে, তালাবানি পরিবার আর হচ্ছে বারজানি পরিবার, এই দুই পরিবারই বলছে বা দুই পক্ষ থেকেই বলা হয়েছে যে আমরা এর যুদ্ধে জড়াবো না। স্বাভাবিকভাবেই তারা হচ্ছে একটা কি বলে একটা ক্ষমতায় আছে আর কি, একটা সেখানে তাদের রাষ্ট্র পরিচালনা বা তাদের ওই এলাকা পরিচালনার একটা সিস্টেম অলরেডি সেখানে আছে, সেটাকে তারা নষ্ট করতে চাইছে না। কিন্তু তাদের এই এরিয়ার মধ্যে যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে, যাদেরকে তারা অনেক সময় সাপোর্ট দেয়, অনেক সময় চোখ বন্ধ করে থাকে, তাদের কাজকর্মগুলো হচ্ছে তারা ওখানে পরিচালনা করে, ওই গোষ্ঠীগুলো, তাদের মধ্যে থেকে 5টা গোষ্ঠী আছে, তাদের মধ্যে থেকে 3টা বলছে যে আমরা আমেরিকার সাথে দাঁড়াবো, আর 2টা বলছে আমরা আমেরিকার সাথে দাঁড়াবো না। এখন দেখা যাক কি হয়। এখন এই যে জিনিসটা, যে ইরান এবং ইসরায়েল এই যে আক্রমণ পাল্টা আক্রমণ যুদ্ধ যেটা চলছে, এই যুদ্ধে ইরান হারবে না জিতবে, কতদিন এই যুদ্ধ চলতে পারে, এটাই তো আমাদের কথা। আমরা আজকে সেই কথার দিকে, সেই কথার উত্তরে যাব। সেই কথার উত্তর খুঁজতে হলে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধের পরিকল্পনাটা কি, আমেরিকার সেনাবাহিনী কিভাবে যুদ্ধ চালায়, ইরানের সেনাবাহিনী কিভাবে যুদ্ধ চালায়, সেটার উপরে। দেখেন, আমেরিকার সেনাবাহিনীটাকে পুরো সাজানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কোন স্টাইলে সাজানো হয়েছে এটা দেখা দরকার। কারণ একটা সেনাবাহিনীর ডক্ট্রিন বলেন, একটা সেনাবাহিনীর পুরো সিস্টেম তৈরি বলেন, এটা একদিনে হয় না, এবং সেই সিস্টেমকে একদিনে হচ্ছে পরিবর্তনও করতে পারে না। তার যুদ্ধ পরিচালনার ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের উপরে নির্ভর করে তার পুরো হচ্ছে মিলিটারি ইন্ডাস্ট্রি, সেটাকে সেভাবে সে সাজায়। সে যেভাবে ফিল্ডে যুদ্ধ করবে, তার সামরিক
প্রতিরক্ষা শিল্পটাকেও সে সেভাবে সাজায় যে আমার এই জিনিস বেশি দরকার, আমি এইভাবে যুদ্ধটা করব। এক এক দেশের যুদ্ধ করার পরিস্থিতি, যুদ্ধ করার স্ট্র্যাটেজি এক এক রকম। এখন আমেরিকার যুদ্ধ করার স্ট্র্যাটেজিটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ু যুদ্ধ যেটা, সেটার উপরে নির্ভর করে, এবং আপনারা দেখবেন যে এই স্নায়ু যুদ্ধের উপরে ভিত্তি করেই কিন্তু সে সবকিছুকে সাজিয়েছে। আর স্নায়ু যুদ্ধটা কি, সেটা হচ্ছে কে বেশি ক্ষমতাধর, আমি কত বেশি ক্ষমতাধর, আমি কত বেশি অন্যকে আমার প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে পারবো। সেটার জন্য সে পুরো মিলিটারি ইন্ডাস্ট্রি, সে তার পুরো ডিপ্লোম্যাসি, সে তার পুরো মিডিয়া, সে তার পুরো এই যে রিসার্চ সেন্টার গুলো, যারা হচ্ছে পাবলিক জনমতকে কন্ট্রোল করে, এই পুরোটা ব্যবহার করে সে একটা ভাইব তৈরি করে যে আরে আমি তো হচ্ছে এখানে সর্বে সর্বা। এটা কিন্তু পুরো এই স্নায়ু যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলছে, এবং এভাবে সে যেই জায়গায় যুদ্ধ করছে এভাবেই সে একটা মানে মার কাট কাট করে, মানে যে যা বলে বলুক আমি জিতে গেছি, এরকম একটা ভাইব তৈরি করে। কিন্তু শেষে দেখা যায় যে তার এই মিলিটারি ইন্ডাস্ট্রির যে সিস্টেম, এটা লস করে, এটা লস করে ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে, সব জায়গায় এটা হয়েছে। এখন ইরানে এটা হবে কিনা সেটা দেখার জন্য আমরা কয়েকটা জায়গায় যাব। সেই কয়েকটা জায়গায় যাওয়ার আগে আমি গতকালকে একটা জিনিস বলেছিলাম যে ইরান যদি মধ্যপ্রাচ্যে যে লবণ পানি শোধন করে তারপরে সুপেয় পানি করার যে সমস্ত প্লান্ট গুলো আছে, প্লান্ট বা যে সমস্ত এই শোধনাগার গুলো আছে, সেগুলোতে যদি আক্রমণ করে, তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সৌদি আরবের একটা বিশাল অংশ, সংযুক্ত আরব আমিরাতের, বাহরাইনের, কাতারের, কুয়েতের বিশাল অংশ হচ্ছে পানি শূন্যতায় ভুগবে। গতকালকে কিছু কিছু খবরে দেখলাম যে ইরান 2-4টা আক্রমণ এরকম শোধনাগারে, পানি শোধনাগারে করছে। এখন এটা কন্টিনিউ করবে কিনা, কত বড় করবে, এটা দেখার বিষয়। এখন এই যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করার যে পরিকল্পনা এবং তার ইরানকে আক্রমণ করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা সে যেমন পরিকল্পনাগুলো সাজিয়েছে, ইরানও কিন্তু তার পরিকল্পনাগুলো তার সক্ষমতা অনুযায়ী সে সাজিয়েছে যে আমার এই 5টা জিনিস আছে, এই 10টা জিনিস আছে, এটা দিয়ে আমি ওকে কিভাবে আক্রমণ করবো। এবং আপনারা জানেন যে 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু যেইভাবে আক্রমণ করেছে, তখন ইরান আক্রমণের চেয়েও বেশি করেছে। আমেরিকা ইসরায়েল এরকম একটা যুদ্ধ হলে কোন কোন জায়গা থেকে, কোন কোন দিক থেকে তাকে কিভাবে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য তার কি কি করা লাগবে। এজন্য দেখবেন যে এবারের যুদ্ধের শুরুতেই ইরান যে কাজটি করেছে, সেটা হচ্ছে আমেরিকার চোখগুলোতে আক্রমণ করেছে। অর্থাৎ এই অঞ্চলে আমেরিকার যেই সমস্ত রাডার ছিল, সেই রাডার গুলোতে আক্রমণ করেছে একেবারে যুদ্ধের শুরুতেই। কেন? কারণ হচ্ছে সে ওই সময় থেকে এটা প্রস্তুতি নিয়েছে যে আমেরিকা যদি আঘাত করে, আগে আঘাত আসবে ওখান থেকে, এবং আমেরিকা যদি আমার উপরে যদি হচ্ছে সে খবরগিরি করে, তাহলে সে করবে তার এই অঞ্চলে এই যে রাডার গুলো আছে সেগুলো দিয়ে। সে এই জন্য এই রাডার গুলোতে আক্রমণ করেছে। এ গেল এক, অর্থাৎ এটা ইরানের পরিকল্পিত একটা বিষয়। আরেকটা হচ্ছে ইরানের জনগণ, ইরানের সরকার এমন ভাবেই তৈরি হওয়া যে আমেরিকা ইসরায়েল একদিন ইরানে আক্রমণ করবে, সুতরাং আমার সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর জনগণ, সেই দেশগুলোর সরকার একদিন আমাদের উপরে ইরান থেকে আক্রমণ আসবে, সেটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, এভাবে সে তার জনগণকে প্রস্তুত করে নাই। 12 দিনের যুদ্ধের পরে ইরান 8 মাস সময় পেয়েছে নিজেকে এইভাবে প্রস্তুত করতে। এখন ওই যেটা বললাম যে আমেরিকা হচ্ছে ধর্মার কাট করে তার যে একটা বিশাল একটা ভাইব তৈরি করে, সেই ভাইব সে তৈরি করেছে। আমেরিকার কাছে বিধ্বংসী অস্ত্র আছে, সে বিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করছে, কিন্তু পাল্টা আঘাত ঠেকানোর জন্য আমেরিকা কি করছে সেটা দেখবেন একটু পরে। এখন এই যে 8 মাস ধরে সে প্রস্তুতি নিয়েছে, তার প্রক্সি গ্রুপগুলোকে, যেগুলো